হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে। সো ভেক্টর অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ভেক্টর অধ্যায়টা কিন্তু পদার্থের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেমন তোমাদের কাজে লাগবে, একইভাবে গণিতের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে কিন্তু এই ভেক্টরটা তোমার কাজে লাগবে। সো তুমি যদি এখান থেকে ভেক্টরটা ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করে নিতে পারো, তাহলে কিন্তু ম্যাথমেটিক্স করার সময়ও যে ভেক্টরগুলো আসবে, ভেক্টরটা আমগুলো তোমার বুঝতে কিন্তু অনেক সহজ হবে। সো আমি আশা করি এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ আমি এই ভিডিওতে ভেক্টরের একবারে প্রথম থেকে শুরু করে যতটুকু আমাদের সিলেবাসের জন্য জানা দরকার সব ডিটেলস নিয়ে আলোচনা করব। সো চলো আমরা মেন টপিকে চলে যাই। সো দেখো, প্রথমে আমরা এখানে আলোচনা করব যে প্রথম যে সূত্রটা নিয়ে সেটাকে বলে মান নির্ণয় করা। সো মান নির্ণয় করাটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, একটা বেসিক টার্ম। সো মানটা কিভাবে নির্ণয় করবো? ধরে নিলাম একটা এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরে কি কি মান আছে, যে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। অর্থাৎ ধরো না একটা 3 ডাইমেনশনে এরকম একটা চিত্র আমরা যদি চিন্তা করি, যে কি এটাকে ধরা হয় কি i ক্যাপ, এটাকে ধরা হয় j ক্যাপ, এটাকে ধরা হয় k ক্যাপ, 3 ডাইমেনশনে। সো আমাদের এই পাশে যে মানটা দেওয়া আছে সেটা কত, ax, এই পাশে কত দেওয়া আছে আমাদের ay, এই পাশে আমাদের কত দেওয়া আছে az। যদি দেওয়া থাকে, তারপর যদি আমাদের বের করতে বলে যে এই ভেক্টরটার মানটা কত, তাহলে আমরা কিভাবে করব? আমরা রুট ওভার দিয়ে এখানকার ax যেটা থাকবে, অর্থাৎ i এর সহগ যেটা থাকবে তার উপর স্কয়ার দিব, প্লাস j এর যে সহগ থাকবে তার উপর স্কয়ার দিব, প্লাস k এর যে সহগ থাকবে তার উপর স্কয়ার দিব। স্কয়ার দিয়ে যদি আমরা বর্গমূল করি, তাহলে কিন্তু খুব সহজেই এই ভেক্টরের মানটা আমরা পেয়ে যাব। তারপরে দেখো, তারপরে যদি আমাদের কি করতে বলে, ডট গুণফল বের করতে বলে। সো ডট গুণফলটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ডট গুণফল থেকে মাধ্যমে কিন্তু আমরা মধ্যবর্তী কোণও নির্ণয় করতে পারি। এরপর যখন ম্যাথ করবো তখন আমি সেটা বলে দেবো কিভাবে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করবো। সো ধরে নাও এখানে একটা কি দেওয়া আছে, আমাদের ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, এই পাশে একটা ভেক্টর দেওয়া আছে কি বি ভেক্টর, তার মধ্যবর্তী কোণ কত, থিটা। তবে এই মধ্যবর্তী কোণটা নিয়ে আমাদের অনেক একটা সমস্যা হয়েছে। সো মনে রাখতে হবে যে এই যে মধ্যবর্তী কোণটার কথা বলছে, এই মধ্যবর্তী কোণটা কিন্তু সবসময় কি করতে হবে, এই যে একটা যদি ভেক্টর থাকে, ভেক্টরের যে একটা বিন্দু থাকবে, এই যে একটা যে ভেক্টর থাকবে, সেই দুইটা ভেক্টরের মধ্যবিন্দুটা কিন্তু একই জায়গা হতে হবে, এবং যে কোণটা হবে, কোণটা কিন্তু ক্ষুদ্রতম যে কোণটা সেটা নিতে হবে। অর্থাৎ এই পাশে কোণটা নেওয়া যাবে না, এই পাশে কিন্তু একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই পাশে কোণটা নেওয়া যাবে না, মানে এই পাশে যে ক্ষুদ্রতম কোণ আছে সেই কোণের থিটার মানটা নিতে হবে। তাহলে সূত্রটা কি হবে, যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান হবে এ বি কস থিটা। থিটাটা কি জিনিস? থিটা হলো এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এখানে এ বলতে কি বোঝাচ্ছে, আমরা এই যে এ ভেক্টরটা থাকবে তার মানটা নিতে হবে। বি দ্বারা কি বোঝাচ্ছে, এখানে একটা বি ভেক্টর থাকবে তার মানটা নিতে হবে। অর্থাৎ এ আর বি দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে, মানকে বোঝাচ্ছে। আর এখানে যে যেটাকে কিন্তু বলা হয় ডট, এটাকে বলা হয় ডট। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হবে এ বি কস থিটা। কিন্তু এই একই জিনিসটা যদি কখনো দেখো, এখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে, মান দেওয়া আছে, কিন্তু যদি ভেক্টরটা এভাবে থাকতো তাহলে আমরা কিভাবে করতাম, মানে একটা দেওয়া আছে এ ভেক্টরে একটা রাশি দেওয়া আছে, বি ভেক্টরে একটা রাশি দেওয়া আছে। এখন যদি বলে এ আর বি ভেক্টর ডট গুণফল করো, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে, যে এ ভেক্টর ডট বি ভেক্টর এখানকার i এর যে সহগ থাকবে, এই দুটো সহগ আমরা কি করে দেব, গুণ করে দেব। গুণ করলাম। তবে এখানকার j এর যে সহগ থাকবে সেটা কি করব, আমরা গুণ করে দেব। এর মাঝখানে কি দেব, প্লাস, আবার প্লাস, এখানে k যে থাকবে, k এর যে সহগটা থাকবে সেটা কিন্তু আমরা গুণ করে দেব। গুণ করার মাধ্যমে কিন্তু আমরা মানটা বের করতে পারবো। সো আমরা কয়েকটা ম্যাথ করার মাধ্যমে এই সূত্রগুলো আমরা ভালোভাবে বুঝে নেব। সো দেখে নাও, এখানে প্রথমে একটা আমি দেখলাম কি দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটা কি দেওয়া আছে, যে a ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ হলে আমাদের এই যে a ভেক্টর আছে তার মানটা বের করতে বলছে, তাই না? সো এখন অঙ্কটা কিভাবে সমাধান করব? তো সমাধানটা কিভাবে করা যায়, খুব সহজে কিন্তু সমাধানটা করা যাবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, একটা কিন্তু আমাদের a ভেক্টর দেওয়া আছে। তাহলে আমরা এখানে এইভাবে লিখে নেব, যে অঙ্ক করার সুবিধার্থে যে এখানে আমাদের কি দেওয়া আছে সেটা একটু আগে লিখে নিই। সো আমাদের এখানে কি দেওয়া আছে, যে a ভেক্টরটা কি দেওয়া আছে আমাদের 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। আমাদের এখন কি বের করতে বলছে, আমাদের কিন্তু এখন মানটা বের করতে বলছে। তাহলে যখন মানটা বের করতে বলবে, তখন একটু আগে আমরা একটা সূত্র পড়ে আসলাম। কি করতে হবে, প্রথমে আমাদের এখানে উপরে একটা কি দিতে হবে, রুট ওভার দিতে হবে, দিয়ে দিলাম। তারপর কি হবে, দেখেন i এর যে সহগ থাকবে তার উপর স্কয়ার। তাহলে এখানে i এর সহগ কি আছে 3, তাহলে 3 এর উপরে কি হবে, স্কয়ার, প্লাস তারপরে এখানে কি ছিল, j এর যে সহগ আছে তার উপরে কি স্কয়ার। তাহলে এখানে j এর সহগ কত আছে 4, তাহলে 4 এর উপরে স্কয়ার, প্লাস তাহলে কি হবে, k এর যে সহগ থাকবে, k সহগের উপর স্কয়ার। তাহলে k এর সহগ কি আছে 5 কিন্তু নেই, -5 আছে। তাহলে আমরা কি নেব, -5 তারপরে স্কয়ার। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে কত আসছে, এখানে আমাদের 916 এখানে কত, তো এটা যদি হিসাব করি তাহলে আমাদের কত আসে 5। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত
आंसर এভাবে কিন্তু খুব সহজেই যে এই যে ভেক্টরটা থাকবে তার মানটা কিন্তু এভাবে আমরা বের করতে পারবো। এরপর আমরা আরো কিছু ম্যাথ করব, আমরা এই অঙ্কটা নিয়ে সলভ করব। সো এই অঙ্কটা আমাদের কি দেওয়া আছে যে এই একটা এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর সমান কি দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এবং একটা বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরটার মান কি দেওয়া আছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2 ক্যাপ হলে আমাদের মধ্যবর্তী কোণ থিটার মানটা বের করতে বলছে। সো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব, তাহলে সলভ করার জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা প্রথমে দেখতে হবে যে আমাদের এর আগে কিন্তু আমরা যে থিটার মান অর্থাৎ মধ্যবর্তী কোণ থিটাটা রিলেটেড সূত্র একটা কিন্তু পড়ে আসছে। কোথায় পড়ে আসছি, এই যে একটা কিন্তু সূত্র পড়ে আসছে, এখানে কিন্তু থিটা আছে, তাহলে আমরা কি করব এখানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু এখানে থিটা আছে তাহলে আমরা এই সূত্রটাই ফেলবো। তাহলে এখানে আমরা কি লিখবো যে আমরা জানি একটু আগে সূত্রটা পড়ে আসলাম যে আমরা জানি আমরা কি বললাম যে a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান কি বললাম যে ab cos থিটা। সেখান থেকে কিসের মান বের করতে বলছে, থিটার মান বের করতে বলছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে ab cos থিটা ইকুয়াল টু a ভেক্টর ডট b ভেক্টর, জাস্ট এটাকে সামনে নিলাম, এটাকে ওই পাশে নিলাম। তাহলে আমরা এভাবে লিখতে পারি কিনা যে cos থিটা ইকুয়াল টু কত a ভেক্টর ডট b ভেক্টর বাই কত আমাদের a b। এখন দেখো এখানে কি বোঝাচ্ছে, এখানে a ভেক্টর ডট b ভেক্টর দ্বারা কি বোঝাচ্ছে, এই যে একটা আমরা ফর্মুলা পড়ে আসছি কি a ভেক্টর ডট b ভেক্টর যদি এরকম রাশি দেওয়া থাকে তাহলে কিন্তু এভাবে বের করতে হবে। তাহলে এখানে দেখো সাইডে যদি আমরা সাইড নোট করে যদি আমরা a ভেক্টর ডট b ভেক্টরের মানটা বের করি তাহলে কিভাবে বের করব, তাহলে দেখি এখানে আমাদের কি দেওয়া আছে একটা a ভেক্টর দেওয়া আছে, এখানে কি আছে একটা b ভেক্টর দেওয়া আছে। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর কিভাবে করব, নিয়মটা কি ছিল যে a ভেক্টরের i এর সহগের সাথে b ভেক্টরের যে i এর সহগ থাকবে সেটা গুণ করব। তাহলে কি হবে যে এখানে আমাদের i ভেক্টরের সাথে যে সহগটা আছে এইখানকার b ভেক্টরের i এর সাথে যে সহগটা আছে সেটা গুণ করব। তাহলে এখানে কত আছে আমাদের কিছু নাই মানে কত 1 এর সাথে কত গুণ করব 6, তাহলে 1 গুণন 6 প্লাস তারপরে কি নিয়মটা কি ছিল যে a ভেক্টরে j এর যে সহগটা হবে b ভেক্টরে j যে সহগ হবে সেই দুটো গুণ করতে হবে। তাহলে এখানে দেখি এখানে কি আছে 3 আছে, এখানে কি আছে 2, তাহলে আমাদের কি করতে হবে 2 গুণন 3 কে গুণ করে দেব। তারপরে কি করতে হবে যে k ভেক্টরে যে সহগ আছে সেটা এবং b ভেক্টরে যে k এর যে সহগ আছে সেটা গুণ করে দেব। তাহলে আমরা কি করব এখানকার k সহগ এখানকার k সহগ গুণ করলে কত হচ্ছে এখানে 2 গুণন 2, তাহলে আমাদের এখানে কত হচ্ছে আলটিমেটলি এখানে 6 আর এখানে হলো 6 এখানে হলো 4, তাহলে আলটিমেটলি আমাদের কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে এটা কিন্তু আমাদের বের হয়ে গেল। তারপরে দেখো এখানে কিন্তু আমাদের আছে a আর আছে b, তাহলে a দুটো কিন্তু মান অর্থাৎ a ভেক্টরের মান বের করতে হবে b ভেক্টরের মান বের করতে হবে। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে a ভেক্টরটা বাট এর মান কিন্তু দেওয়া নেই, তাহলে এর মানটা কিভাবে বের করব, তাহলে যদি আমরা a ভেক্টরের মানটা বের করি অর্থাৎ a ভেক্টরের মান সমান মানে কি a, এটা যদি বের করি তাহলে কিভাবে বের করব, রুট দিয়ে সূত্রটা পড়ে আসছে কি করব যে রুট দিয়ে আমাদের i এর সহগের উপর স্কয়ার প্লাস j এর সহগের উপর স্কয়ার প্লাস k এর সহগের উপর স্কয়ার। তাহলে এখানে আমাদের কত আছে i এর সহগ কিছু নাই মানে কত 1, তাহলে 1 এর উপরে স্কয়ার প্লাস তারপর j এর সহগ কত আছে 2, তাহলে 2 এর উপরে স্কয়ার প্লাস তারপর k এর সহগ কত আছে 2 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এখানে কত আসছে যে 1 প্লাস 4 প্লাস 4, তাহলে আলটিমেটলি যদি হিসাব করি তাহলে আমাদের এখানে কত আসছে, এখানে আসছে আমাদের 3, এটা যদি ক্যালকুলেটরে আমরা দিয়ে দিই কত চলে আসবে 3 চলে আসবে। তারপরে দেখো এখন যদি আমরা b ভেক্টরের মানটা বের করি অর্থাৎ b ভেক্টরটা কিন্তু দেওয়া আছে বাট এর মানটা বের করা মানে মডুলাস দেওয়া, মানে এটা সমস্যা আমরা লিখতে পারি b। এটা কিভাবে করব, তাহলে আমরা দেখব যে এখানে কি আছে i এর সহগ কত আছে 6 এর উপরে স্কয়ার প্লাস এখানে কত 3, তাহলে 3 এর উপরে কত স্কয়ার প্লাস এখানে কি এর সহগ আছে 2 এর উপরে কত স্কয়ার, সেটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে কত চলে আসবে 7। তাহলে দেখো এখানে কি কি বের করে পেলাম, আমরা a ভেক্টর ডট b ভেক্টরও বের করে ফেলছি, a ভেক্টরের যে মান সেটাও বের করে ফেলছি, b ভেক্টরের যে মান সেটাও বের করে ফেলছি। এখন আমরা মানগুলো বসাই দিব। তাহলে দেখো এখানে আমাদের কত আসছে a ভেক্টর ডট b ভেক্টর হিসাব করে আমাদের কত আসছে 16 আসছে, তাহলে 16 বসালাম। আর a ভেক্টরের মান এখানে কত আসছে 3 গুণন b ভেক্টরের মান কত আছে 7, তাহলে আমাদের এখান থেকে আমরা কিসের মান বের করতে হবে, আমাদের কিন্তু cos থিটার মান বের করা যাবে না, আমাদের বের করতে হবে থিটার মান। তাহলে আমরা লিখতে পারি কি থিটা সমান সমান cos ইনভার্স, ওই পাশে cosটা চলে গেছে ইনভার্স হয়ে যাবে, আর এখানে কত থাকতেছে আমাদের 16 গুণন এখানে কত আসছে 21। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে যে মানটা চলে আসবে সেটা কত 40.36 ডিগ্রি, এটাই কিন্তু মধ্যবর্তী কোণ। এভাবে কিন্তু খুব সহজেই আমরা মধ্যবর্তী কোণ রিলেটেড যে সূত্রে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করতে পারি। তো এখন আমরা এই অঙ্কটা সলভ করব। আমাদের কোশ্চেনটা এরকম দেওয়া আছে, একটা a ভেক্টর দেওয়া আছে একটা b ভেক্টর দেওয়া আছে, আমাদের বের করতে বলছে a ভেক্টর ডট b ভেক্টরের মানটা কত।
আর এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক। সো এই অঙ্কটা কিভাবে আমরা সলভ করব? সো সলভ করার জন্য আমরা প্রথমে কি লিখব, যে আমরা জানি যে সূত্রটা জানি যে a ভেক্টর ডট b ভেক্টরের একটা কিন্তু সূত্র জানি, কি জানি পড়ে আসছে আমরা। a ভেক্টর ডট b ভেক্টর কি হবে, i এর যে সহগ থাকবে সেই দুটো সহগকে গুণ করে দিব, j এর যে সহগ থাকবে সেই সহগ দুটো গুণ করে দিব, k এর যে সহগ থাকবে সেই সহগটা গুণ করে দিব। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা দেখব যে এখানকার i এর সহগ কত, এখানে আছে 3, এখানে কত আছে 2, তাহলে করব কত 3 গুণন 2 প্লাস, তাহলে কিন্তু j এর সহগ কত 4, এখানে কত 5, তাহলে কত 4 গুণন 5 প্লাস, তাহলে এখানে কত আছে k এর সহগ আছে 2, এখানে k এর সহগ আছে কত 3, তাহলে 2 গুণন 3, যদি এটা যদি হিসাব করতে এখানে কত আসছে 6, এখানে কত আসছে 20, এখানে কত আসছে 6, তাহলে এটা যদি হিসাব করতে কত আসছে আমাদের 32, এটাই কিন্তু কাঙ্ক্ষিত। সো এখন আমরা 3 নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর সূত্রটা কি, যে অক্ষদ্বয়ের সাথে যদি কখনো উৎপন্ন কোণটা বের করতে বলে। সো অক্ষদ্বয় বলতে কি হচ্ছে, যে আমরা যখন 3 ডাইমেনশন নিয়ে কল্পনা করব, 3 ডাইমেনশন নিয়ে যদি কোন যে ম্যাথগুলো করব, তাহলে আমাদের এখানে একটা অক্ষ হচ্ছে, সেটা হলো x অক্ষ, এটা একটা y অক্ষ, এটা একটা কি z অক্ষ। তাহলে ধরুন এখানে একটা আমাদের কি দেওয়া আছে, একটা a ভেক্টর দেওয়া আছে, সেই a ভেক্টরটা এখানে কি করবে, x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন হবে, সেটাকে প্রকাশ করলাম থিটা x দ্বারা। আবার a ভেক্টরটা কিন্তু y অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে, সেটাকে ধরলাম আমরা থিটা y দ্বারা। তারপর দেখো এই অক্ষরটা কিন্তু আবার z অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে, সেটাকে আমরা ধরলাম থিটা z দ্বারা। তাহলে এই যে কোণগুলো মধ্যবর্তী কোণ, সো এই মধ্যবর্তী কোণ ধরো x এর সাথে কত বের করলো সেটা বের করতে বললো, y এর সাথে কত কোণ তৈরি করলো সেটা বের করতে বললো, z এর সাথে কত কোণ তৈরি করলো সেটা বের করতে বললো। তাহলে এটা কিভাবে বের করব? সো বের করার জন্য ফর্মুলাটা খুবই সহজ। ধরুন একটা আমাদের a ভেক্টর একটা দেওয়া আছে, যদি আমাদের কখনো x অক্ষের সাথে যদি কোণ মধ্যবর্তী কোণটা উৎপন্ন করতে বলে, এই ভেক্টরটা কতটুকু তৈরি করে, তাহলে সূত্রটা হবে cos ইনভার্স 1, তারপর নিচে নিব আমরা a ভেক্টরটার মান, উপরে নিব যে এই পাশে দেখো x এর দিকে কি থাকে আমাদের i ক্যাপ থাকে, এই পাশে কি থাকে আমাদের j ক্যাপ থাকে, এই পাশে কি থাকে আমাদের k ক্যাপ থাকে। তাহলে এই পাশে আমরা উপরে কি নিব, i এর যে সহগটা থাকবে, i এর সহগ কি আছে x, তাহলে আমরা x নিব। তারপরে দেখো থিটা y ইকুয়াল, অর্থাৎ থিটা y অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা যদি বের করতে হয়, তাহলে সূত্রটা হবে cos ইনভার্স -1, cos ইনভার্স 1 ইকুয়াল টু কি হবে, নিচে আমরা a ভেক্টরটার মান নিব, উপরে আমরা কি নিব, এই পাশে কি থাকে j থাকে, তাহলে j এর যে সহগ সেটা কি আছে ay নিব। তারপর যদি আমরা কখনো z অক্ষের সাথে মধ্যবর্তী কোণ এটা বের করতে বলে, তাহলে কি করব আমরা, cos ইনভার্স 1 ইকুয়াল টু কি হবে, উপরে আর নিচে আমরা কি নিব, এই ভেক্টরটার মান নিব, উপরে আমরা কি নিব, এই পাশে কি থাকে k থাকে, তাহলে k এর যে আমাদের সহগ থাকবে সেটা কি আছে az, তাহলে উপরে আমরা az নিব। তাহলে একটা অঙ্ক করার মাধ্যমে আমরা এই সূত্রটা ভালোভাবে বুঝে নিই। তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, সো কোশ্চেনে আমাদের কি দেওয়া আছে, একটা a একটা ভেক্টর দেওয়া আছে, তাই না? সো একটা a ভেক্টর দেওয়া আছে, বলছে ভেক্টরটি x ও যে কোণ উৎপন্ন করে তা বের করতে বলছে। তাহলে ধরে নাও এটা আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা 3 ডাইমেনশন একটা চিত্রটা এখানে ধরে এরকম একটা কি দেওয়া আছে 3 ডাইমেনশন, এটাকে আমাদের x, এটা হলো y, এটা একটা z। তো ধরে নিলাম আমাদের এই ভেক্টরটা এটা a ভেক্টর। তাহলে আমাদের কি বের করতে বলছে, এই a ভেক্টরটা এর সাথে কত থিটা x টা কত এটা বের করতে বলছে, এবং a ভেক্টরটা এই যে আমাদের z এর সাথে কতটুকু কোণ তৈরি করতে থিটা z এটা বের করতে বলছে। এটা আমরা কিভাবে করব? অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে, যে প্রথমে আমাদের কি করতে হবে, সূত্র ফেলতে হবে। তাহলে যদি আমি x অক্ষের সাথে লিখি, তাহলে আমরা কি লিখব, যে x অক্ষের সাথে উৎপন্ন কোণ, x অক্ষের সাথে উৎপন্ন কোণটা আমরা কিভাবে বের করব, তাহলে আমরা সূত্রটা ফেলবো। কি সূত্র ফেলবো, x অক্ষের সাথে সূত্রটা কি ছিল, থিটা x ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স 1, নিচে আমাদের এই ভেক্টরটার মানটা নিতে হবে, এই ভেক্টরের মান, উপরে কি নিতে হবে i এর সহগ, যেহেতু x অক্ষ বরাবর আছে, কারণ x অক্ষ বরাবর মানে কি কাজ করে i ক্যাপ, তাহলে i এর সহগ কত আছে 3, এখানে কত আছে 3, তাহলে আমরা 3 নিব। তাহলে আমরা এখানে আমরা পাশে আমরা যে a ভেক্টরের যে মানটা আছে, এই ভেক্টরের মানটা আমরা একটু বের করে নিই। তাহলে আমরা কিভাবে বের করব এই ভেক্টরের মান, যে মান বের করার সূত্র আমরা কি পড়ছি, যে √ওভার হবে, তারপর এখানে কি আছে i এর সহগ আছে 3 এর উপরে স্কয়ার প্লাস, তারপর এখানে কি আছে 6, j এর সহগ আছে 6 এর উপরে স্কয়ার প্লাস, এখানে কত আছে 2 এর উপরে কত স্কয়ার। তাহলে আমরা এখানে কত আসছে, এখানে তাহলে আমরা কি নিব, নিচে আমরা কত নিব, নিচে আমরা নিব কত, তাহলে cos ইনভার্স 3 বাই কত হবে। সো এটা যদি হিসাব করি তাহলে খুব সহজে যে মানটা চলে আসবে সেটা আমাদের কি বের করতে বলছে, যে z অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করে। তাহলে যখন আমরা z অক্ষের সাথে বের করব, তখন কি সূত্রটা ফেলবো, থিটা z ইকুয়াল টু কি ফেলবো আমরা, যে cos ইনভার্স, আমরা কি নিব, যেহেতু z অক্ষের দিকে কি কাজ করে আমাদের k ক্যাপ থাকে, তাই না? সো k ক্যাপের সহগ কত, এখানে আমাদের 2, তাহলে উপরে আমরা কত নিব 2, কারণ সূত্র অনুযায়ী পড়ে আসছে কি, যে k এর সহগটা নিতে হবে, নিচে a ভেক্টরের মান, একটু আগে কিন্তু a ভেক্টরের মানটা বের করতে হবে। আচ্ছা, এভাবে কিন্তু খুব সহজেই আমাদের অক্ষগুলোর সাথে, অর্থাৎ x অক্ষ y অক্ষ z অক্ষের সাথে যে মধ্যবর্তী যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলো আমরা এইভাবে খুব সহজে বের করতে পারবো। সো
সো এখন আমরা 4 নম্বর সূত্রটা শিখবো। তো 4 নম্বর সূত্রটা আমাদের কাজে লাগবে কি, কখনো যদি আমাদের কোনো প্রশ্নে লম্বর কথা বলে তাহলে লম্ব হওয়ার সূত্রটা কি মনে রাখতে হবে, যে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু যদি 0 হয় তখনই কি হবে, a ভেক্টর এবং b ভেক্টর কি হবে পরস্পর কি ধরনের একটা, এটা হলো a ভেক্টর, এটা হবে b ভেক্টর। কখন হবে, যখন আমাদের a ভেক্টর আর b ভেক্টর এই দুটার যদি ডট গুণফল যদি 0 হয় তাহলে এটা কি হবে পরস্পর কি হবে লম্ব হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে দেখেন একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা একটু সলভ করি তাহলে আপনি খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবো। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে, একটা a ভেক্টর দেওয়া আছে, এখানে একটা b ভেক্টর দেওয়া আছে এবং বলা আছে ভেক্টরদের পরস্পর কি লম্ব। লম্ব হলে এইখানে দেখো কিন্তু আমাদের কি দেওয়া আছে, ল্যামডা আছে, লম্ব হলে ল্যামডার মানটা বের করতে বলছে। তাহলে কিভাবে এটা করব, তাহলে কিন্তু আমরা একটু আগে বললাম যে শুধুটা কি বললাম, যে লম্ব হওয়ার শর্ত। তাহলে আমরা কি লিখবো, যে আমরা জানি যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হওয়ার যে শর্তটা কি ছিল, যে পরস্পর লম্ব হওয়ার শর্তটা আমরা যেটা আছে সেটা লিখবো। কি বললাম, যে পরস্পর লম্ব কখন হবে, যখন a ভেক্টর আর b ভেক্টর কি হবে, কখন পরস্পর লম্ব হবে, যখন এই a ভেক্টর এবং b ভেক্টর কি হবে 0 হবে। তাহলে 0 হলো। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমরা একটা সূত্র পড়ে আসছি, কি পড়ে আসছি, a ভেক্টর আর b ভেক্টর যদি এভাবে দেওয়া থাকে একটা a ভেক্টর আর b ভেক্টর, তাহলে a ভেক্টর আর b ভেক্টরের ডট গুণফলের মানটা কিভাবে বের করা হয়, যে a এর যে সহগ আছে i ভেক্টর, a ভেক্টরের i এর যে সহগ আছে b এর সহগের সাথে কি করতে হবে, b এর যে i এর সহগ আছে তার সাথে গুণ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 2, এখানে কত হচ্ছে 1, কি হবে 1 গুণন, এখানে কি হবে আমাদের 2 গুণন 1 প্লাস, তাহলে কি করতে হবে, যে সহগ কি আছে এখানে ল্যামডা গুণন এখানে যে সহগ কি আছে -2 প্লাস এখানে কে সহগ কত আছে -1 গুণন এখানে কে সহগ কত আছে -3 ইকুয়াল টু কত ধরতে হবে 0। তাহলে আমাদের এখানে কত আসছে, এখানে 2 প্লাস এখানে আমাদের কত আসছে -2 ল্যামডা, এখানে কত আসছে প্লাস কত আসছে আমাদের 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কত আসছে -2 ল্যামডা ইকুয়াল টু কত -5, অতএব ল্যামডার মান আমাদের কত আসছে 5/2। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। এভাবে কিন্তু খুব সহজে আমরা কি করতে পারি, এই লম্ব হওয়ার শর্তের মাধ্যমে পরস্পর লম্ব যদি হয় সেভাবে আমরা যেভাবে ল্যামডার মান যদি বের করতে পারি এভাবে কিন্তু খুব সহজে বের করতে পারি। সো এখন আমরা 5 নম্বর সূত্রটা শিখবো। সো 5 নম্বর সূত্রটা মিলে ক্রস গুণফল নিয়ে, এর আগে কিন্তু আমরা পড়ছি ডট গুণফল নিয়ে, এখন আমরা শিখবো ক্রস গুণফল। সো ক্রস গুণফলের সূত্রটা কি হবে, যে a ভেক্টর, ধরো এখানে একটা ভেক্টর দেওয়া আছে a ভেক্টর, এই পাশে একটা ভেক্টর দেওয়া আছে b ভেক্টর, মধ্যবর্তী কোণ কত থিটা। তাহলে কি হবে a ভেক্টর ক্রস, এটাকে বলা হয় ক্রস b ভেক্টর ইকুয়াল টু কি হবে, a ভেক্টরের মান বের করতে হবে, b ভেক্টরের মান বের করতে হবে sin থিটা, এখানে ইটা ক্যাপ। সো এখানে আমাদের এটা দ্বারা বোঝাচ্ছে দিক নির্ণয় করতে হবে, অর্থাৎ অবশ্যই ক্রস গুণফলের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দিক বের করতে হবে। দিকটা কিভাবে বের করব, আমরা ডান হাতের নিয়মের মাধ্যমে বের করব। সো এটা কিভাবে বের করব, যখন আমরা ম্যাথ করাবো তখন আমি দিক কিভাবে বের করা লাগে সেটা শিখিয়ে দেব। তারপরে দেখো কখনো যদি এভাবে না দিয়ে, কখনো যদি a ভেক্টর একটা মান দেওয়া থাকে এরকম যে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এবং b ভেক্টর একটা মান দেওয়া থাকে যে bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, তা সেক্ষেত্রে যদি আমাদের এভাবে থাকে তখন যদি বের করতে পারি তাহলে সূত্রটা হবে a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু কি করব, প্রথমে আমরা i ক্যাপ নিব, তারপর j ক্যাপ নিব, তারপর k ক্যাপ নিব। তার নিচে আমরা কি নিব, যে a যে থাকবে a, এখানে ax নিব, তারপর ay নিব, az নিব, তারপর কি নিব আমরা পরবর্তীতে bx নিব, by নিব এবং bz নিব। তারপরে আমরা নির্ণায়কের যে নিয়ম আছে, নির্ণায়কের নিয়মের মাধ্যমে খুব সহজেই কিন্তু আমরা a ভেক্টর ক্রস b ভেক্টরের মানটা বের করতে পারবো। সো নির্ণায়কের নিয়ম কিভাবে সেটা আমরা একটা ম্যাথ করার মাধ্যমে তোমাদের বুঝাই দিচ্ছি। তো দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে হবে, এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে। সো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের এখানে a একটা ভেক্টর দেওয়া আছে, b একটা ভেক্টর দেওয়া আছে, প্রথমে বের করতে বলছে a ভেক্টর ক্রস b ভেক্টর, তারপর আবার a ভেক্টর প্লাস b ভেক্টর যে মানটা আছে সেটাও বের করতে বলছে। সো এটা আমরা কিভাবে করব, তাহলে প্রথমে আমরা কি লিখবো, যে আমরা জানি a ভেক্টর ক্রস b ভেক্টর একটা কিন্তু ফর্মুলা একটু আগে পড়ে আসলাম। কি হবে, প্রথমে আমরা কি করব, i ক্যাপ নিব, তারপর আমরা j ক্যাপ নিব, তারপর আমরা কি নিব k ক্যাপ নিব। নিচে আমরা কি নিব, প্রথমে নিব আবার a এর যেগুলা সহগ থাকবে 2 নিব এবং এখানে কি আছে কোনো কিছু নাই মানে -1। তাহলে এখানে আমাদের কি হবে 2 -1। তারপর আমরা b এর জন্য নিব, b এর জন্য এখানে তাহলে i এর সহগ যেটা আছে সেটা নেব কত 2, তারপর j এর সহগ কত আছে -10, তারপর আমাদের k এর সহগ কত আছে -11। সো এটা আমরা কি করব, এখন নির্ণায়কের নিয়মে করব। সো নির্ণায়কের নিয়মে কিভাবে করা লাগে, দেখো নিয়মটা হলো যে নরমালি কিন্তু i ক্যাপের এখানে যে পজিশন সেটা সবসময় মনে রাখবে, এটা হলো পজিটিভ পজিশন। তারপর j এর এখানে যে পজিশন সেটা হলো নেগেটিভ পজিশন, k এর এখানে যে পজিশন সেটা হলো পজিটিভ পজিশন। এটা সব সময় মনে রাখবো, অর্থাৎ পজিটিভ নেগেটিভ পজিটিভ এভাবে। তাহলে আমরা কি লিখব, প্রথমে পজিটিভ i ক্যাপ লিখব, তারপরে কি যখন আমরা i টাকে হিসাব করব তখন আমরা কি করব, এই পাশে এবং এই পাশে বাদ দিব, বাদ দিয়ে আমরা এই পাশে আমাদের কলামে এবং এই পাশে রো বাদ দিয়ে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলোকে গুণ করব। তাহলে এখানে কি কি থাকতেছে 2 এর সাথে এটা গুণ করব,
তারপর আমরা কি লিখবো, তাহলে লিখি যে 2 গুণন -11 বললাম। সো দেখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে পারি। তারপর আমাদের কি করতে হবে, এখানে সূত্রে একটা মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পর কি করতে হবে, এটার সাথে এটা গুণ করার পর এটার সাথে এটা গুণ। তাহলে আমাদের কি আছে এখানে, এখানে আমাদের -10 গুণন কত -1, একটা কেন হয়ে গেল। তারপর আমাদের কি করতে হবে, এখানকার যে পজিশন এটা কি আমরা মাইনাস পজিশন, তাহলে লিখবো মাইনাস। তারপর কি করবো, যখন আমরা জে নিব তখন কি করবো, জেড যে কলাম বরাবর কলামটা বাদ দিব এবং রো বরাবর বাদ দেবো। তাহলে যে দেখো আমরা এটা যদি বাদ দিই তাহলে কি থাকতেছে, আমাদের এটার সাথে এটা থাকতেছে, এটার সাথে এটা থাকতেছে, তাহলে গুণ করে দিই। এটার সাথে এটা গুণ করলে আমাদের কত হচ্ছে -2। তারপর সূত্রের মাইনাস, তো সূত্রের মাইনাসটা দিলাম। আবার যখন আমরা এই পাশে গুণ করবো তখন কত হচ্ছে 2 - 1 গুণ করলে কত হয় -2। তো -2 আর এখানকার সূত্রের মাইনাস, তাহলে কি হয়ে যাচ্ছে প্লাস, তাহলে +2। তারপর কি করবো, আমরা এখানে কে দিয়ে যাবো। কে এখানে কি থেকে সবসময় পজিটিভ হয়, পজিটিভ কে। তারপর কি করতে হবে, আমরা যখন আমরা কে নিব তখন কে কলাম বাদ যাবে, রো বাদ যাবে। তাহলে কলাম আর রো যদি বাদ দেই তাহলে কি থাকতেছে, এটার সাথে এটা গুণ, তাহলে গুণ করলে কত হয় -20। তারপর কেউ সূত্রের মাইনাস, তারপর কি করতে হবে, এটাতে এটা কে গুণ, তাহলে 2 গুণ করলে কত হয় 4। ক্লিয়ার। তাহলে এখন যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এখানে কত আসতেছে, আমাদের এখানে আসতেছে মাইনাস, যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এখানে কত আসতেছে, এখানে আসতেছে -32 i cap। তারপর আমাদের এখানে কত আসতেছে, আমাদের এখানে আসতেছে 20 c cap। তারপর আমাদের এখানে কত আসতেছে, -24 k cap। সো এটা কি আমাদের, এটা কিন্তু আমাদের কিসের মান, a ভেক্টর ক্রস b ভেক্টরের মানটা আমরা বের করে ফেললাম। তারপর আমাদের কি বের করতে বলছে, আমাদের কিন্তু এখন এরপরে আমাদের কি বের করতে বলছে, আমাদের a ভেক্টর ক্রস b ভেক্টর যে মান, সেই মানটা বের করতে বলছে। সো মানটা আমরা কিভাবে বের করব, সো মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে, সেখানে আমরা খুব সহজে মানটা বের করতে পারি। a ভেক্টর ক্রস b ভেক্টর যদি মানটা বের করতে বলে তাহলে সূত্রটা খুব সহজ। আমরা রুট ওভার দিয়ে আমরা কি করব, a i এর যে সহগ আছে সেটা কি করব -32। সো a -32 তার উপর কত স্কয়ার, প্লাস তার মানে কি দেওয়া আছে 20, তার 20 এর উপরে কত স্কয়ার, প্লাস তার মানে কি দেওয়া আছে -24, তো -24 এর উপরে স্কয়ার। এটা যদি আমরা হিসাব করি তাহলে খুব সহজে a ভেক্টর ক্রস b ভেক্টর এর যে মানটা আছে মানটা বের হবে। মানটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে খুব সহজে এটা চলে আসবে কত 4472। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত। সো এখন আমরা 6 নম্বর সূত্রটা দেখবো। যে 6 নম্বর সূত্রটা কি, যে কখনো যদি সমান্তরাল হওয়ার শর্ত বলে, এর আগে কিন্তু আমরা পড়ে আসছিলাম কি লম্ব হওয়ার শর্ত, বাট কখনো যদি দেওয়া থাকে সমান্তরাল হওয়ার শর্ত, সেক্ষেত্রে কিরকম হবে, ধরেন একটা a ভেক্টর একটা দেওয়া আছে, b ভেক্টর একটা দেওয়া আছে, তাহলে শর্ত যদি সমান্তরাল হয় তাহলে কি করতে হবে, আমাদের এখানকার ax অর্থাৎ i ক্যাপ এর ax বাই কি নিতে হবে bx অর্থাৎ a i ক্যাপ এর সহগ। তার মধ্যে এখানকার যে সহগটা থাকবে a ভেক্টরের জন্য ay ভাগ আমরা কি নিব, এখানকার b এর জন্য যে সহগ থাকবে সেটা ইকুয়াল টু আবার লিখতে পারবো কি, এখানে a ভেক্টরে k এর যে সহগ থাকবে ভাগ আমরা কি নিব, b ভেক্টর k এর যে সহগ থাকবে এটা কখন নিব, যখন কি হবে, আমাদের অবশ্যই কি হবে, ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। এখন দেখো একটা অঙ্কের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে, তাহলে দেখো এখানে যে কি দেওয়া আছে এটা একটু লক্ষ্য রাখি। এখানে যে কি দেওয়া আছে, এখানে একটা a ভেক্টর দেওয়া আছে, একটা b ভেক্টর দেওয়া আছে, তাই না, এখানে একটা a ভেক্টর আছে, এখানে একটা b ভেক্টর আছে, এবং একটা তথ্য দেওয়া আছে যে পরস্পর কি সমান্তরাল। অর্থাৎ পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে আমাদের কি একটু আগে কিন্তু ফর্মুলা পড়লাম, এখান থেকে কি মান বের করতে, এখানে এই যে একটা m আছে, m এর মানটা বের করতে হবে। তাহলে কিভাবে করব, তাহলে আমরা কিন্তু পড়ে আসলাম যে সেই সূত্রটা আমরা লিখবো, যে আমরা কিন্তু কি পড়লাম, যে আমরা জানি যে সমান্তরাল হওয়ার শর্ত, যে সমান্তরাল হওয়ার শর্ত। সো হওয়ার যে শর্তটা কি ছিল, যে সমান্তরাল হওয়ার যে শর্তটা পড়লাম সেটা কি বললাম, যে অবশ্যই কি হতে হবে, যে a ভেক্টরের i এর যে সহগ থাকবে, i এর সহগ কত আছে 2 ভাগ কি হবে b ভেক্টর i এর সহগ কত আছে 6। এটার সমান আমরা কি লিখতে পারবো, a ভেক্টরের যে সহগ কি আছে m সমান আমরা কি লিখতে পারবো, এখানকার b ভেক্টরের যে সহগ যেটা আছে সেটা। সেখান থেকে আমরা সহজে m এর মানটা বের করতে পারি। তাহলে আমরা m সমান কি লিখতে পারি, এখানে 2 গুণন 6, তো এটা যদি কাটাকাটি করে m কত আসে 2, তাহলে এখান থেকে আমাদের m এর মানটা খুব সহজে কত বলে আসছে 4। তাহলে আমাদের m এর মান কি হবে 4। এভাবে কিন্তু খুব সহজেই আমরা সমান্তরাল যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে মানগুলা খুব সহজে ইজিলি বের করতে পারবো। তো তোমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। এরপর নেক্সট ভিডিওতে আমাদের ভেক্টরের যে বাকি যে আর গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আমাদের বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে প্রায় সময় চলে আসে সেগুলো সলভ করব। তো তোমাদের যদি এই ভিডিওর নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে বা তোমাদের যদি এরপরে আর কি ধরনের ভিডিও তো চাও, সেগুলো অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যে এরপরে তোমরা কোন ভিডিওগুলো দিলে তোমাদের জন্য উপকার হবে। তো সেই পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।